সকালে। এই রুবেল, ওঠ বাবা। উফ মা, আর একটু ঘুমাতে দাও তো, বিরক্ত করো না। তোর না আজ কলেজে দরকারি ক্লাস আছে? হুম, ক্লাস তো আটটাই হবে। নবাবজাদা, এখন 8:30 বাজে। কান ধরে তুলে বললো, আ আ আপু, লাগছে, ছাড়ো, তাতে যেতে হবে। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর আম্মু চলে গেল, আর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। তাড়াতাড়ি নাস্তা করে কলেজে গেলাম। কলেজের গেটে যেতেই কারোর সাথে ধাক্কা খেলাম। দেখে চলতে পারেন না? আমি নিশ্চয় এত সুন্দর কেউ হতে পারে? মনে মনে ভাবলাম। বোবা নাকি, কথা বলতে পারেন না? আমি শুধু হা করে তার কথা শুনছি। এরপর সে আবার মুখ বন্ধ করতে করতে বলল, মুখে মাছি ঢুকবে তো। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আস্তে আস্তে হঠাৎ না বুঝে বলে ফেললাম। কি আবোল তাবোল বলছেন? আপনার মাথা ঠিক আছে কি? না না, কিছু না, দুঃখিত, আমি দেখতে পাইনি। ওকে, রাস্তাঘাটে দেখে চলবেন, নইলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে। হুম। এরপর কলেজের ভিতরে গেলাম তখনই। কিরে, তোর এত দেরি হলে কেন? নাহিদ আমার বন্ধু। আমাদের কলেজে কি নতুন করে মেয়ে আসছে নাকি? না, কেন বলতো? ও, উনি তো আমাদের নতুন ম্যাডাম, আজকেই জয়েন করছে। উনি ম্যাডাম? কেন বলতো? ভাই, আমি তাকে দেখে ফিদা হয়ে গেছি। মানে বুঝলাম না, বুঝিয়ে বল। আরে ছাগল, ম্যাডামকে আমার ভালো লেগেছে। আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাহলে তোর কপালে দুঃখ আছে। কেন? ভাই, ম্যাডাম খুব রাগী। একটু আগে একটা ছেলে ম্যাডামকে প্রপোজ করেছিল, ম্যাডাম তাকে চড় মেরে রেগে চলে গেছে। তাই নাকি? তাহলে ধর, ম্যাডামকে তোর ভাবি বানাবোই। শালা, তুই মরবি। আমি তো এক্ষুনি পড়ে আছি তোর ভাবির ভালোবাসার জন্য। তোর ভাবির নাম কি রে? শালা, নাম না জেনেই তার জন্য পাগল হয়েছিস? বল না। আমিও জানি না। ওকে, কোনো ব্যাপার না, আবার দেখা হলে নাম জেনে নেব। এখন ক্লাসে চল। এরপর দুজনেই ক্লাসে গেলাম। একটু পরে একটা ম্যাডাম আসলো। তাকে দেখে আমি পুরো অবাক। আরে, এ তো সেই মেয়েটা যার সাথে গেটে ধাক্কা খেলাম, মানে আমাদের নতুন ম্যাডাম। আর আমার মনের রানী। ম্যাডামকে দেখে সবাই দাঁড়ালো, সাথে আমিও। বসেন সবাই। নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছি। ম্যাডামের দিকে অবাক নয়নে তাকিয়ে আছি। এই ছেলে, দাঁড়িয়ে আছো কেন? বসতে বলছি তো। এ রুবেল, ম্যাডাম কিছু বলছে তোকে? কে কি বলছে? আপনি দাঁড়িয়ে আছেন কেন? কোথায় হারিয়ে গিয়েছিলেন? কোথাও না ম্যাডাম। আপনার নাম কি? আচমকাই বলে ফেললাম। কেন? না, আসলে যদি কেউ বলে তোমাদেরকে কে পড়ায়, তাহলে তো আপনার নাম বলতে হবে, তাই না? আমি শিলা, আপনাদের অ্যাকাউন্টিং এর নতুন ম্যাডাম। খুব সুন্দর নাম আপনার। এটা আমার খুব প্রিয় নাম। আমি কি আপনাকে কমেন্ট করতে বলছি? আমিও আপনাকে বলিনি, আপনার নামকে বলেছি। আপনি তো খুব বদমাইশ। সবাই তাই বলে। অতপর ম্যাডাম সবার সাথে পরিচিত হলো। এরপর ক্লাস শুরু করলো। আমি পুরো ক্লাস ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। ম্যাডাম তা খেয়াল করছে আর মাঝে মাঝে রাগি চোখে তাকাচ্ছে। হঠাৎ ঘন্টা পড়লো। এত তাড়াতাড়ি ঘন্টা দিতে হলো? মনে মনে বললাম। ওকে, ঘন্টা পড়ে গেছে, সবাই ভালো থাকবে। ম্যাডাম চলে যাচ্ছিল তখনই। ম্যাডাম, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে? হুম। ওকে, বাইরে আসুন। তারপর বাইরে গেলাম। বাইরে যেতেই, কি বলবেন বলুন। এভাবে তাকাচ্ছেন কেন? ভয় লাগে তো। আচ্ছা বলেন, কি বলবেন। তার আগে কথা দিন, যা বলবো আপনি কাউকে কিচ্ছু বলবেন না। ওকে বলুন। কাউকে বলবেন না তো? আচ্ছা বলবো না, বলেন। আমার আপনাকে খুব 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 ভালো লাগে। তা শুধু ভালোই লাগে নাকি অন্য কিছু? আসলে আসলে কি? সবার মতো না, হয়তো খুব ভালো ছিল না, তবে আমি যা বলি তা মন থেকে বলি, ভেবে বলি। আমি আপনাকে আর বলতে পারছি না। তখনই আপনি আমাকে কি বলুন? আমি আপনাকে ভালোবাসি। পেছন ফিরে বললাম। কথাটা বলে পেছনে ঘুরতেই কারো ঠোঁটের ছোঁয়া পেলাম। কিছুক্ষণ পর শিলা আমার ঠোঁট ছেড়ে দিল। এটা কি হলো? আপনাকে মিষ্টি খাওয়ালাম। কেন? আপনার আম্মুকে জিজ্ঞেস কইরেন, সব জানতে পারবেন। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে ভাবতেছি আমাদের মাঝে আম্মু কখন আসলো, আর আম্মু কি জানে? এসব ভাবতে ভাবতে বাসায় গেলাম। কলিং বেল বাজাতে দরজা খুলে দিল। আম্মু, আমার তোমার সাথে কথা আছে। আমি জানি, আগে তুই ফ্রেশ হয়ে আয়, তারপর কথা বলবো। তুমি কিভাবে জানতে পারলে তোমার সাথে আমি কথা বলবো? তোর ম্যাডাম শিলা আমাকে সব বলেছে। তুই কি করছিস আজ কলেজে? আসলে আমি আর আম্মু বন্ধুর মতো। তারপর আমি ঘরে গিয়ে ফ্রেশ হচ্ছি আর ভাবছি কি হচ্ছে আমার সাথে। এসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে বাইরে আম্মুর কাছে আসলাম। আমায় দেখে আম্মু বলল, তুই নাকি শিলাকে আজ প্রপোজ করেছিস? কিন্তু তুমি কিভাবে জানলে? শিলা বলেছে। তুমি ম্যাডামকে কেমনে চিনো, আর সে তোমাকে কিভাবে চেনে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ বলো। শিলা আমার বান্ধবীর মেয়ে, আর তোর হবু বউ, বুঝলি? কি? এসব কবে হলো আর কবে? শোন, তাহলে তুই যখন ছোট ছিলি তখন তোকে নিয়ে শিলাদের বাসায় যাই। তখন তোর আন্টি তোকে দেখে
আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য তোর বিয়ে ঠিক করে। যদিও তোর আঙ্কেল এখনও রাজি হয়নি, কিন্তু তোর আন্টি বলেছে শিলার বিয়ে তোর সাথেই হবে। আর তাই শিলা যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে তোকেই ভালোবাসে, বুঝলি? এই কথা আমাকে আগে বলনি কেন? শিলা বলতে মানা করেছিল যদি তোর পড়াশোনায় ক্ষতি হয়, তাই। ও, বুঝতে পারছি। তাহলে এখন বললে কেন? আর শিলা আমার কলেজে আসলো কিভাবে? শিলা তোর কাছাকাছি থাকতে চায়, তাই তোর কলেজে ম্যাডাম হয়ে আসছে, যাতে তোকে চোখে চোখে রাখতে পারে, বুঝলি বাদর? তাহলে এই ব্যাপার, হ্যাঁ? কাল কলেজে আসো, তারপর তোমার মজা দেখাবো ম্যাডাম শিলা। মনে মনে সারাদিন শিলার কথা ভাবতে ভাবতে কেটে গেল। রাতে হঠাৎ অচেনা নম্বর থেকে কল আসলো। কিছুক্ষণ ভেবে কল ধরলাম। কল ধরতে ওপাশ থেকে, আমার ছাত্রটা কি করে? কে আপনি? কাকে চান? চিনেও না চেনা ভাট করলাম। আমার উপর এখনো রাগ করে আছো? আমি অপরিচিত কারো উপর রাগ করি না, আর অপরিচিত কারোর সাথে কথাও বলি না। রাখি। ওই বদমাইশ বাদর হনুমান, ফোন কাটবা না। আমি শিলা, তোমার হবু বউ। এখন তো বলছেন আপনি আমার হবু বউ। আগে কোথায় ছিলেন? হ্যাঁ, সরি, আমি ভাবছিলাম বললে তোমার পড়ালেখার ক্ষতি হবে, তাই বলিনি। তাহলে এখন কেন বলছেন? বিশ্বাস করো, এখন আর তোমায় ছাড়া থাকতে পারছি না। তোমায় ছাড়া নিজেকে খুব নিঃস্ব লাগে। তোমাকে আর আমার কাছ থেকে আর দূরে রাখতে পারছি না। প্লিজ আমায় মাফ করে দাও। এমনি এমনি তোমায় মাফ করবো না, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি যা শাস্তি দিবে আমি মেনে নিব। বলো কি শাস্তি দিবে আমায়? এখন বলবো না, কাল কলেজে বলবো। ওকে, এখন তুমি ঘুমাও। এরপর আমি ফোন রেখে শিলার কথাই ভাবছিলাম, আর আম্মু আর আন্টিকে মনে মনে ধন্যবাদ দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ শরীরে ঠান্ডা পানির ছিটে পেয়ে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আম্মু পানির জগ নিয়ে দাঁড়িয়ে আছে। আম্মু, পানি দিলে কেন? কয়টা বাজে? কলেজ যেতে হবে না? যাবো তো। যা, রেডি হয়ে নে। তারপর আম্মু চলে গেল, আর আমি রেডি হয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে আমি পুরাই অবাক হলাম, কারণ শিলা খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়িতে শিলাকে নীল পরীর মতো লাগছে। চোখের কাজল আমায় কেমন যেন মায়ায় টানছে। হঠাৎ কি স্যার, কি দেখতেছেন? তোমায় অবাক চোখে তাকিয়ে বললাম। এভাবে তাকিয়ে থাকলে বুঝি লজ্জা করে না? এত খুশির কিছু হয়নি। মনে আছে কাল রাতে কি বলেছিলাম? আমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি না দিলে হয় না। না, শাস্তি তোমায় পেতেই হবে। আচ্ছা বলো, কি শাস্তি দিতে চাও? শাস্তিটা হলো, কিছুক্ষণ অপেক্ষা করে বললাম, কি হলো বলো? তুমি আমাকে আমি তোমাকে কি বলো? তুমি আমাকে আমাদের বাড়িতে এসে আজ থেকে পড়াবে। বলার সাথে সাথে শিলা আমাকে কলেজের সবার সামনে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম পাগলিটা কান্না করছে, কারণ তার চোখের পানিতে আমার শার্টটা ভিজে যাচ্ছে। হ্যাঁ পাগলি, কান্না করছো কেন? তুমি জানো আমি কত ভয় পেয়েছি। আমি ভাবছি তুমি আমাকে তোমায় ভুলে যেতে বলবে। আরে পাগলি কি করছো? এখন ছাড়ো, সবাই দেখছে তো। দেখলে দেখুক, তাতে আমার কি? আমার জিনিস আমি জড়িয়ে ধরেছি, তাতে কার কি? তাই তোমার এত সাহস? দাঁড়াও দেখাচ্ছি। কি করবে তুমি? কিস করবো আমার ম্যাডামকে। না, একদম আমার কাছে আসবে না। যেই কিস করতে যাবো তখনই রুবেল, প্রিন্সিপাল স্যার আসছে। পেছনে তাকাতেই শিলা পালালো। কোথায় যাবে ম্যাডাম? হ্যাঁ, ঘুরে ফিরে আবার এই বুকেই ফেরত আসতে হবে। তারপর ক্লাসে গেলাম। শিলার ক্লাস করে বাইরে এসে দাঁড়াতেই, ভাইয়া, আমার সাথে কিছু কথা আছে। রোজি হলো আমাদের ক্লাসমেট। বলো কি বলবে? এখন না, পরে একদিন বলবো। তারপর বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর বাসার দিকে গেলাম। বাড়িতে গিয়ে কলিং বেল বাজাতে মা দরজা খুলে দিল আর বললো, আমার ছেলেকে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। বউ ছাড়া ভালো লাগছে না, তাই না? কি চাঁদা বলছো? আমি কখন বললাম বিয়ে করে দিতে হবে? হ্যাঁ, মুখে বলিসনি, কিন্তু কাজে তো তাই বুঝালি। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। যা ওপরে তোর ঘরে যা, তাহলে সব বুঝতে পারবি। তারপর আম্মুর কথা শুনে আমার ঘরে আসলাম। ঘরে ঢুকতেই কেউ দরজা লাগিয়ে দিল। পেছনে লাগাতে আমি অবাক হলাম, কারণ শিলা আমার ঘরে। তুমি এখানে কি করছো? আমার শ্বশুর বাড়ি আমি যখন খুশি তখন আসবো, তাতে তোমার কি? আমার কিছু না, আবার তো পরে আসার কথা ছিল আমাকে পড়াতে। জি না, আমি প্রতিদিন আসতে আর যেতে পারবো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি? আমি আজ থেকে এখানেই থাকবো, আর তোমাকে পড়াবো আর চোখে চোখেও রাখবো, বুঝলে? কি? আর কিছু বলতে পারলাম না। আর কিছু করার আগেই শিলা আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে কিস করতে শুরু করলো। 10 মিনিট পর ছেড়ে দিল। এই, এভাবে কেউ কিস করে? হ্যাঁ, এটা হলে তো মরেই যেতাম। আমার এই বাড়িতে থাকা নিয়ে যদি আর কিছু বলো, তাহলে তোমায় কিস করতে করতেই মেরে ফেলবো। কি মেয়ে রে বাবা, কথা বলার আগেই প্রায় মেরেই ফেলছিল। বললে মেরেও ফেলতে পারে, এই মেয়েকে বিশ্বাস নেই মনে মনে। তারপর শিলা আমাদের বাড়িতেই থাকে, কিন্তু আলাদা। এভাবেই চলছিল আমার জীবন। একদিন কলেজে দাঁড়িয়ে শিলার সাথে কথা বলছিলাম, তখনই রোজি এসে আমার হাতে এটা কাগজ দিয়ে চলে গেল। আমি দেখার আগেই শিলা আমার হাত থেকে কাগজটা নিয়ে নিল। শিলা কাগজটা খুলে পড়ছিল,
আর কান্না করছিল। পড়া শেষ হতে শিলা যা করলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। কাগজটা পড়া শেষ হতেই কলেজের সবার সামনে, তুমি আমায় মারলে কেন? তোমার মতো চরিত্রহীন লুচ্চাকে আমি ভালোবেসেছি, এটা ভেবেই আমার ঘৃণা হচ্ছে। কিন্তু আমি কি করেছি সেটা তো বলবে। গালে হাত দিয়ে বললাম, তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আর কখনো আমার সামনে আসবে না। কথাটা বলেই চলে যাচ্ছিল, তাই আমি শিলার হাত ধরলাম। আর তখনই এই কুত্তা জানোয়ার, ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার হাত ধরবার? গালে হাত দিতে হঠাৎ ঠোঁটে ব্যথা অনুভব করলাম। ঠোঁটে হাত দিতে দেখি ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। তখনই কিছু ছাত্র আসলো। এই ছেলেটা আমার ডিস্টার্ব করেছে। নিশ্চয় ভাবতে পারছি না শিলা আমার সাথে এমন করছে, শুধু চোখের পানি ফেলছি। আমি কিছু বলতে যাবো তার আগে এই ছেলেগুলো আমায় মারতে শুরু করলো। মার খেতে খেতে একসময় অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম তখন বিকেল হয়ে গেছে। মারের কারণে সারা শরীর ব্যথা করছে, ঠিকমতো দাঁড়াতে পারছি না। তাও অনেক কষ্টে বাসায় আসলাম, দরজায় দাঁড়িয়ে আছি। অনেক কষ্টে কলিং বেল বাজালাম। এরপর দরজা খুলতে আম্মু দেখে ঠাস ঠাস করে চড় মারলো। শরীর দুর্বল থাকায় নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। মাটিতে পড়তেই অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখলাম আমি আমার রুমের পাশে ডক্টর চাচা বসে আছে। আমাকে দেখেই বললো, তোমার এই অবস্থা কি করে হলো? চাচা মারামারি করতে কি লেগে গেছে। তারপর ডক্টর চাচা ওষুধ লিখে দিয়ে চলে গেল। মা চলে যাচ্ছিল, তখনই আম্মু। তুই আমায় আম্মু বলবি না, আমি কোনো চরিত্রহীন প্রতারক ছেলের মা না। আমার ঘৃণা হচ্ছে তোকে ছেলে বলতে। আজ থেকে আমার কাছে তুই মৃত। আমি কিছু বলার আগেই আম্মু চলে গেল। আর কেমন জানি নিজেকে একা মনে হচ্ছে। কিচ্ছু না করেও আজ সবার অবহেলার পাত্র এখন আমি। আর এইদিকে শিলা আমাকে কিছু না বলেই তাদের বাসায় চলে গেছে। আচ্ছা, চিঠিটাই কি ছিল তা আমাকে জানতেই হবে। তার পরের দিন কলেজে গিয়ে শিলার সামনে গিয়ে বললাম, শিলা, কাগজে কি এমন ছিল যে তোমরা আমার সাথে এমন করছো? ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় তা তোমার বাবা মা শিখায়নি? এবার আমার খারাপ লাগলো। ঠোঁটে হাত দিয়ে দেখে আবার রক্ত পড়ছে। সরি ম্যাডাম, আর ভুল হবে না, দয়া করে আমার কাগজটা দেন। এরপর শিলা তার ব্যাগ থেকে কাগজটা বের করে আমার মুখে ছুঁড়ে মারলো। আমি কাগজটা নিয়ে বাইরে এসে পড়লাম। কাগজটা পড়তে শুরু করলাম। আমার জান, কেমন আছো তুমি? তুমি কি আমায় ভুলে গেছো? এখন আর আমার সাথে কথা বলো না, অন্য মেয়ের সাথে কথা বলো, যা আমায় খুব কষ্ট দেয়। আমি তোমাকে ফেরত পেতে চাই, তোমায় ভালোবাসতে চাই। আমি আমার ভুল বুঝতে পারছি। প্লিজ আমায় মাফ করে তোমার বুকে টেনে নাও। ইতি তোমার ভালোবাসা, রোজি। চিঠিটা পরে আমার মাথা গরম হয়ে গেল, তাই রোজির কাছে গেলাম। রোজি, এটা কি? ভাইয়া, এটা দেননি আপনি এখনো? আমি তো ভাবছি আপনি আপনার বন্ধুকে দিয়েছেন। মানে? ভাইয়া, পেছনটা একটু পড়ুন। তারপর আমি পিছনটা পড়ে অবাক হলাম, কারণ চিঠিটা আমার জন্য না, আমার বন্ধু নাজমুলের জন্য ছিল। তার মানে নাজমুলকে দেওয়ার জন্য আমায় দিছো? জি ভাইয়া, আসলে আপনি আর নাজবুল ভালো বন্ধু তো, আর নাজবুল আপনার কথা শোনে। তাই আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলতেন আমায় মাফ করতে, তাহলে হয়তো আমায় মাফ করে দেবে। তাই আপনাকে চিঠিটা দিই। আসলে রোজি নাজমুলের প্রেমিকা, তাদের মধ্যে সমস্যা হয়েছে। আর আমি যাতে নাজমুলকে বোঝাই, তাই রোজি আমার হাতে চিঠিটা পাঠাইতে চাইছে। আচ্ছা, আমি নাজমুলকে বলবো। ধন্যবাদ ভাইয়া। তারপর আমি শিলাকে ফোন দিলাম, ধরো না। তারপর তার কাছে গেলাম। শিলা, তোমার সাথে আমার কথা আছে। আমার তোমার সাথে কোনো কথা নেই, আর যদি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো বা আমার সামনে আসো তাহলে আমার মরা মুখ দেখতে হবে। ঠিক আছে, আর তোমার সামনে আসবো না, তোমায় ফোন দেবো না, তোমার সামনেও আসবো না। কথাটা বলেই শিলার সামনে ফোনটা ছুঁড়ে ভেঙে ফেললাম। এরপর বাড়ি চলে আসলাম, আম্মুর কাছে গেলাম। আম্মু, আমি তোমার সাথে কথা বলতে চাই। আমি কোনো চরিত্রহীনের সাথে কথা বলতে চাই না। ঠিক আছে, বলতে হবে না, তোমাদের কাউকে লাগবে না। আবার তোমার সত্যিটা বলতে আসছিলাম, কিন্তু তুমি শুনতে চাও না। একদিন বুঝবে, হয়তো তখন আর কিচ্ছু করার থাকবে না। বুঝতে পারছো? সেদিন আর কিচ্ছু করার থাকবে না। এভাবে কাটছিল আমার দিনগুলো। এখন আর শিলার সাথে কথা বলি না, এমনকি আম্মুর সাথেও না। এখন কলেজে গেলেও শিলার সামনে যাই না, শিলার ক্লাসও করি না। একদিন নাজমুল ফোন দিয়ে যা বললো তাতে আমি অবাক। হ্যালো হ্যাঁ নাজমুল, বল। ভাই, একটা খারাপ খবর আছে। কি বলো? শিলা ম্যাডামের বিয়ে ঠিক হয়ে গেছে। কি? কথাটা শুনে চোখ থেকে পানি বের হয়ে গেল। ভাই, ম্যাডাম তার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। শিলা নিজেই রাজি হয়েছে এই বিয়েতে। হ্যাঁ ভাই, তুই কান্না করিস না, নিজেকে সামলা। আর কিছু বলতে পারলাম না, তাই ফোনটা কেটে ফোন অফ করে দিলাম, যাতে কেউ ফোন দিতে না পারে। কেন জানি না বুক ফেটে কান্না পাচ্ছে। অনেক কষ্টে কান্না আটকে আম্মুর কাছে গেলাম। আম্মু, আমার শিলা নাকি সামনে বিয়ে, তুমি জানো কিছু? রাজাই তো চোখের পানি গড়িয়ে বলো। আমাদের দাওয়াত করেছে, বিশেষ করে তোকে। ছেলেটা কেমন? যেমনই হোক, তোর থেকে ভালো, কারণ তোর মতো চরিত্রহীন লুচ্চা নয়। চলে আসতে যাচ্ছিলাম, তখনই আবার বললাম, আচ্ছা আম্মু, আমি যদি তোমাদের ছেড়ে চলে যাই তাহলে তোর কষ্ট হবে না?
জানি না কেন। এমনভাবে বললো যেন আমি তোর কেউ না। না, এমনিই বললাম। তারপর ঘরে গিয়ে অনেকক্ষণ কান্না করলাম। এরপর ভাবলাম আম্মু আর শিলা যখন চায় না তাদের জীবনে থাকি আমি, ওকে ঠিক আছে, থাকবো না। আমি যে চরিত্রহীন না প্রমাণ করে অনেক দূরে চলে যাব। এসব ভাবতে আর কান্না করতে করতে দিনটা কেটে গেল। তারপরের দিন নাজবুল আর রোজিকে ডাকলাম, তারা আসলো। নাজবুল, কি হয়েছে তোদের মধ্যে? কিছু না ভাই, রোজি আমার থেকে মুক্তি চাইছিল, তাই আমি ওকে মুক্তি করে দিচ্ছি। দেখ নাজমুল, রোজি ওর ভুল বুঝতে পারছে, তাই তুই ওকে মাফ করে দে। না ভাই, এটা সম্ভব না। আমার আর শিলার ভালোবাসা ত্যাগের জন্য তুই ওকে মাফ করতে পারবি না? হ্যাঁ বল। চোখের পানি না চাইতেই বেরিয়ে আসলো। মানে? তারপর নাজমুল আর রোজিকে সব বললাম। সব শুনে ভাইয়া, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি, আমায় মাফ করে দিন। আমি যদি জানতাম আমার জন্য আপনার এত বড় ক্ষতি হবে, তাহলে কখনো ওই চিঠিটা আপনাকে দিতাম না। প্লিজ আমায় মাফ করে দিন। ভাই, আমাদের মাফ করে দে। আমাদের জন্য আজ তোর এই অবস্থা। আজ আমাদের জন্য তুই তোর কাছের মানুষকে হারিয়েছিস। আবার হাত ধরে বলল, আরে কি বলছিস, তোদের জন্য না, আমার কপালে ছিল তাই এরকম হয়েছে। তবে জানিস, শিলাকে আর মাকে অনেকবার সত্যটা বলতে চেয়েছি, কিন্তু তারা আমার কথাই শুনতে চায় না। আমার একটা অনুরোধের ভিতরা, বল, তোর জন্য আমরা সব করব, তুই শুধু বল। আমি চাই তোরা দুজন দুজনের পাশে থাক, আর তুই রোজিকে মাফ করে কাছে টেনে নে। ওকে, শুধু তোর জন্য আমি রোজিকে মাফ করে দিলাম। ভাইয়া, আমাদের জন্য আপনার এই ত্যাগ আমরা সারা জীবন মনে রাখবো। আচ্ছা তোরা থাক, আমাকে যেতে হবে। তারপর আমি তাদের থেকে চলে আসলাম। আর ওদিকে নাজমুল আর রোজি কথা বলছে। আমাদের রুবেলের জন্য আমাদের কিছু করতে হবে। হুম, আমার মাথায় একটা প্ল্যান আছে। কি বল? তুমি রুবেল ভাইয়ের মা মানে আন্টিকে বলো সত্যিটা, আর আমি শিলা ম্যাডামকে বলবো। ওকে। এরপর নাজমুল আমার বাসায় আসলো, কিন্তু তখন আমি বাসায় ছিলাম না। এরপর নাজমুল আম্মুকে সব বললো। নাজমুলের কথা শুনে আম্মু কাঁদতে লাগলো। আন্টি কাঁদছেন কেন? আমি কিছু না জেনেও আমার ছেলেকে যা নয় তাই বলেছি। ও কোথায়? তুই জান বাবা। না। ওদিকে আমি শিলাদের বাসার পাশে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখলাম রোজি শিলাদের বাড়ি যাচ্ছে। রোজি, তুমি কি শিলাদের বাসায় যাবে? হুম ভাইয়া। আমার একটা উপকার করবে? হুম, বলেন। আমার চিঠিটা তোমার ম্যাডামকে দেবে, আর বলবে যাতে সম্পূর্ণ পড়ে। সে যতক্ষণ পড়বে তুমি তার পাশেই থাকবে, আর কিছু বললে সত্যিটা বলে দেবে, ঠিক আছে? চোখের পানি মুছতে মুছতে ওকে ভাইয়া। রোজিকে চিঠিটা দিলাম। তারপর রোজি চিঠিটা নিয়ে শিলার রুমে গেল। ম্যাডাম আসবো? আসো। ম্যাডাম, আপনারা কি বিয়ে? হুম, কবে ম্যাডাম? কালকের দিন পরে। একটা অনুরোধ রাখবেন? বলো। দয়া করে এটা সমর্পণ করবেন। চিঠিটা শিলার হাতে দিয়ে তারপর শিলা চিঠিটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। সম্পূর্ণ পড়বেন চিঠিটা, এটাই আপনার চরিত্রহীন লুচ্চা ছাত্রের অনুরোধ। আর হ্যাঁ, চাই বলি, আপনার বিয়ে ভাঙার দরকার নেই। এখন মূল কথা বলি, সেদিন যে চিঠিটার জন্য আমার চরিত্রহীন আর লুচ্চা বলেছেন, সেটা আমার জন্য ছিল না। সেটা আমার বন্ধু নাজমুলকে দেওয়ার জন্য রোজি আমার কাছে দিছিল। রোজিকে বলবেন, ও সত্যিটা বলবে। আর হ্যাঁ, আমি সত্যি বোকা, যে আমায় ভালোই বাসে না, আমি তার জন্য পাগল ছিলাম। আর কখনো আপনাদের জীবনে আসবো না। তবে আপনার বিয়ের দিন আমি আমি একবার যাব, শুধু দেখবো আপনাকে বউ হিসেবে বউ সাজে কেমন লাগে। নতুন জীবন শুরু করার জন্য আবার অনেক অভিনন্দন রইল। যাওয়ার আগে একটা কথাই বলে যাই, আমি চরিত্রহীন লুচ্চা না। ভালো থাকবেন, ইতি রুবেল। তারপর শিলা রোজিকে সব বলতে বললো। তখন রোজিও সব সত্যি বললো, আর সব শুনে শিলা ধপ করে বসে পড়লো আর কাঁদতে লাগলো। ওদিকে মা আমার ফোনে বারবার ফোন দিচ্ছিল, তাই ফোন বন্ধ করে ফেললাম। তখন শিলাও ফোনে চেষ্টা করলো, আর পেল না। তখন শিলা রোজিকে বলল, রুবেল কোথায়? ভাইয়াকে তো বাইরে দেখছি। এরপর শিলা বাইরে এসে দেখে আমি নেই। এদিকে আমি একা একা রাস্তায় হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা বন্ধুর বাসায় গেলাম। আমাকে একটা দিন তোদের এখানে থাকতে দিবি? এভাবে বলছিস কেন? তো যতদিন ইচ্ছা থাক। পরের দিন সে বাড়ি থেকে সারা দিন আর বের হলাম না, আর ফোনও অন করলাম না, কারণ আমি জানি আম্মু আমায় ফোন দেবে। সারাদিন বাসা থেকে রাতে গিয়ে শিলার বিয়ের জন্য একটা গিফট কিনলাম। গিফট কিনে আনার পর শিলার কথাটা মনে পড়লো। শিলা বলছিল আমি যেন ওর সামনে না যাই, তাহলে ওর মরা মুখ দেখবো, কিন্তু আমি তা দেখতে পারবো না। তাই আমি একটা চিঠি লিখলাম, আর ভাবলাম না ওর সাথে দেখা করব না, কিন্তু ওদের বাসায় যাব। তারপর দারোয়ানকে দিয়ে গিফট আর আমার লেখা চিঠিটা শিলার কাছে পাঠিয়ে দিয়ে আমি দেশ ছেড়ে চলে যাব। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে যখন উঠলাম তখন থেকে 12টা বাজে। এরপর উঠে ফ্রেশ হয়ে আবার ঘরে গিয়ে শিলার ছবি আর স্মৃতিগুলো ভাবতে লাগলাম। খুব করে কান্না করলাম। এগুলো ভেবে এভাবে দিনটা কেটে গেল। সন্ধ্যায় বাইক নিয়ে বাইর হলাম শিলাদের বাসার উদ্দেশ্যে। কেন জানি আজ খুব কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে, কারণ যাকে নিজের থেকে বেশি ভালোবাসি সে আজ অন্যের হয়ে যাচ্ছে।
তাই খুব কষ্ট হচ্ছে, চোখ দিয়ে পানি বের হচ্ছিল। অন্যদিকে আমার মতো চরিত্রহীন শিলা জীবন থেকে চলে যাবে এটা ভেবে কিছুটা ভালোও লাগছে। এসব ভাবছি আর বাইক চালাচ্ছি। আস্তে আস্তে নিজের প্রতি রাগ আর ঘৃণা হতে লাগলো। আর শিলা আর বার প্রতি এই অভিমান, তাই বাইকের স্পিড বাড়াতে লাগলাম। এদিকে না চাইতে চোখ দিয়ে পানি বের হচ্ছিল। একটা সময় চোখে পানি থাকা ঠিকভাবে দেখতেও পাচ্ছিলাম না। আর তখনই একটা ট্রাক আমার দিকে এগিয়ে আসছে। আমি কিছু করার আগেই ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে আমি একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খেলাম। রাস্তার পাশে পড়ে গেলাম। ল্যাম্পপোস্টের লাইটের কাজ এসে আমার পিঠে ঢুকে গেল। সারা শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে আর সারা শরীরে শুধু আঘাতের চিহ্ন। অনেক কষ্টে রাস্তার লোকদের সাহায্যে উঠে দাঁড়ালাম। রাস্তায় বাবা, তোমার তো অনেক রক্ত বের হচ্ছে, চলো আমি তোমায় হসপিটালে নিয়ে যাই। চাচা, আমার একটা উপকার করবেন? অনেক কষ্টে বললাম। এতটাই আঘাত লাগছে যে আমি ঠিকমতো দাঁড়াতে আর কথা বলতে পারছি না। বল। আমায় আমায় একটু কষ্ট করে একটা গাড়ি ডেকে দিন, আবার এক জায়গায় যাওয়ার আছে। অনেক কষ্টে বললাম। কিন্তু বাবা, তোমায় এখন হসপিটালে না নিলে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে। আবার জীবনের দিকে যাওয়াটা বেশি দরকার। একটু বোঝার চেষ্টা করুন। অনেক কষ্টে বললাম। ঠিক আছে বাবা, তবে নিজের খেয়াল রেখো। তারপর আমাদের গিফটটা নিয়ে কোনো রকমে অন্য একজনের বাইকে উঠলাম। চাচা থেকে তার চাদরটা নিলাম শরীর ঢাকার জন্য। সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। অন্যদিকে শিলার বাসায়। বাবা, আমি তোমায় কিছু বলতে চাই। মা বল। বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, আমায় মাফ করে দাও। কেন মা, কি হয়েছে? আমি রুবেলকে ভুল বুঝে রাগ করে তোমার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি, কিন্তু আমি রুবেলকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, আমায় মাফ করে দাও। শিলা তার বাবার পা জড়িয়ে ধরে বলল, আরে পাগলি, কি করছিস? ওঠ, আর কাঁদতে হবে না। তুই রুবেলকে আসতে বল, রুবেলের সাথেই তোর বিয়ে হবে আজ, ওকে? শিলাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে সত্যি আব্বু? তারপর শিলা আমাকে অনেকবার ফোন দিল, কিন্তু আমার ফোনটা বন্ধ। অন্যদিকে আমার মাও আমাকে খুঁজতে লাগলো। আমাকে না পেয়ে অবশ্যই শিলাদের বাড়ি আসলো, কিন্তু এসে দেখলো আমি নেই। এদিকে আমি শিলাদের বাড়ির গেটের সামনে আসলাম। খুব কষ্ট হচ্ছে, তাও আস্তে আস্তে দারোয়ানের কাছে গেলাম। চাচা, এটা আপনার শিলা আমাকে একটু দিয়ে আসবেন? আচ্ছা, তুমি ভিতরে যাবে না? না চাচা, আপনি একটু দিয়ে আসুন, আর বলবেন না যে আমি দিয়েছি। তারপর চাচা গিফটটা নিয়ে ভেতরে গেল। শিলামা, এটা তোমার জন্য। কে দিল চাচা? জানি না, শুধু তোমায় দিতে বললো। এরপর শিলা গিফট নিল। এদিকে আমি আর থাকতে পারছিলাম না, আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে চোখ লেগে আসছিল। তখনই মার কথা মনে পড়লো, যদি মরার আগে একবার মাকে দেখে যেতে পারতাম। তাই পকেট থেকে ফোন বের করলাম, কিন্তু ফোনটা অন হচ্ছে না। মনে হয় অ্যাক্সিডেন্টের কারণে ফোনে চাপ পড়েছে। অনেক কষ্টে ফোনটা অন করলাম, কিন্তু মার নাম্বার বের করে ডায়াল করতে পারছি না। হাত কাঁপছে আর হাতে রক্ত থাকায় ফোনটা কাজ করছে না। মনে মনে শুধু আল্লাহকে বলছি, আল্লাহ, মরার আগে একটিবার মাকে দেখতে দিও। হঠাৎ মার নম্বর ডায়াল হলো। ফোন রিসিভ করতেই, আম্মু তুমি কোথায়? কান্না চেপে রেখে, কিন্তু কথা আটকে পড়ছিল, হয়তো মা বুঝতে পারছে। আমি শিলাদের বাসায়। তুই কোথায় বাবা? আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে মাফ করে দে বাবা। এই একটু শিলাদের বাড়ির বাইরে আসবা? কেন? তুই কোথায় বাবা? শিলাদের বাসার বাইরে। কথা আটকে আটকে পড়ছিল আর খুব কষ্ট হচ্ছিল আমার। তাহলে ভেতরে আয়। যদি আমার দেখতে চাও তাহলে আসো প্লিজ, তাড়াতাড়ি এসো। আমার হাতে বেশি সময় নেই। কেন, কি হয়েছে তোর? আম্মু চিৎকারে সবাই আম্মুর সাথে আসতে লাগলো। আমি আর কথা বলতে পারলাম না, হাত থেকে ফোনটা পড়ে গেল। আমার পাগুলো ঢুলছিল। অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি, হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, রুবেল। আম্মুটাকে ঘুরতেই শরীর থেকে চাদরটা পড়ে গেল। সারা শরীর থেকে রক্ত বেরোচ্ছে। আমার দিকে যেতেই মাটিতে লুটিয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ হতে যাচ্ছিল, তখনই দুজনে চিৎকার শুনলাম, একটা মায়ের আর একটা শিলার। তারপর ঘুমের দেশে হারিয়ে গেলাম, যেখান থেকে ফিরে আসা যায় না। ওদিকে আম্মু আমার অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেল। শিলার মা আর কিছু মহিলা মাকে নিয়ে পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। অন্যদিকে শিলা আমার এই অবস্থা থেকে পাগলের মতো করছে আর ওর বাবাকে বলছে, আব্বু, ও আব্বু, তুমি আমার রুবেলকে বাঁচিয়ে দাও, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। কাঁদিস না মা, কিছু হবে না রুবেলের। আসলে শিলার বাবার মনটা খুব নরম, কারোর কষ্ট দেখতে পারে না। তাই আমার এই অবস্থা দেখে সেও কান্না করছে। তুমি দেখতে পারছো না আমার রুবেল আমার উপর রাগ করে আছে, আমায় কষ্ট দেওয়ার জন্য দূরে চলে যাচ্ছে, আর তুমি তা দেখেও কিছু করছো না। আচ্ছা, তোমাদের কারো কিছু করতে হবে না, তবে একটা কথা শুনে রাখো, আমার রুবেলের যদি কিছু হয় আমি নিজেকে শেষ করে ফেলবো।
চিৎকার করে কেঁদে কেঁদে বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। ওদিকে আম্মুর জ্ঞান ফেরার সাথে সাথে আমার মাথাটা বুকে নিয়ে চিৎকার করে কান্না করছে। অন্যদিকে শিলার বাবা তার মেয়ে আর আমার আম্মুর অবস্থা দেখে তাড়াতাড়ি করে হসপিটালে ফোন দিল অ্যাম্বুলেন্সের জন্য, কিন্তু অ্যাম্বুলেন্স পেল না। শিলার বাবার কোনো উপায় না পেয়ে আমায় পাজাগল করে হসপিটালের দিকে দৌড়াতে লাগলো। তার পিছু পিছু আম্মু আর সবাই আসতে লাগলো, কিন্তু শিলাকে নিয়ে আসা হলো না, কারণ শিলা এখানে অজ্ঞান হয়ে আছে। তাই শিলা আর তার মা বাসায় থাকলো। এদিকে অবশেষে আমাকে হসপিটালে আনা হলো। তারপর প্লিজ ডাক্তার, আমার ছেলেকে বাঁচিয়ে দেন। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। প্রয়োজন হলে আমার জীবন নিয়ে হলেও আমার ছেলেকে ভালো করে দেন। চিন্তা করবেন না, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করব। আপনারা আল্লাহকে ডাকেন। তারপর ডক্টর আর নার্স মিলে আবার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আম্মু অপারেশন থিয়েটারের বাইরে বসে কাঁদছে, আর শিলার বাবা আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। অন্যদিকে শিলার জ্ঞান ফেরার সাথে সাথে আমায় খুঁজতে থাকে। আম্মু, আমার রুবেল কোথায়? আমি আমার রুবেলের কাছে যাব, আমাকে ওর কাছে নিয়ে চলো। শান্ত হ মা, তোর বাবা রুবেলকে হসপিটাল নিয়ে গেছে, দেখবি রুবেলের কিচ্ছু হবে না। আম্মু, আমি আমার রুবেলের কাছে যাব, ও আমার উপর রাগ করে আছে, আমাকে ওর রাগ ভাঙাতে হবে। প্লিজ বলো ওকে আব্বু কোথায় নিয়ে গেছে। এরপর শিলা তার মার কাছ থেকে ঠিকানা নিয়ে আসতে যাবে, তখনই শিলামা, আমি তোমায় কিছু বলতে চাই। চাচা বলো তাড়াতাড়ি, আমি আমার রুবেলের কাছে যাব। মা, তোমায় তখন একটা গিফট দিয়েছিলাম না? কিন্তু কি হয়েছে? ওই গিফটটা তোমায় রুবেল বাবা দিয়েছিল, আর আমায় তোমায় বলতে মানা করেছিল। কথাটা শুনে শিলা বাড়ির ভিতর গিয়ে গিফটটা হাতে নিল। গিফটটা খুলে দেখলো একটা লাল গোলাপ, একটা চিঠি আর একটা তাজমহল। তারপর শিলা চিঠিটা খুললো আর পড়তে লাগলো। চিঠি, জানো আজ তোমায় খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু দেখতে পারলাম না, কারণ তুমি বলেছিলে আমি যদি তোমার সামনে যাই তাহলে আমাকে তোমার বড়া মুখ দেখতে হবে, যা আমি বেঁচে থাকতেও পারবো না। তাই তোমার সামনে গেলাম না, জানো আজ তোমার কথা ভেবে আমার চোখে পানি আসে। হয়তো এই জীবনে তোমায় ভুলতে পারবো না, তাই তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিলাম, আর কখনো তোমার কাছে কোনো দাবি নিয়ে কখনোই আসবো না। হয়তো আসতেই পারবো না, কারণ তুমি যখন চিঠিটা পড়বে ততক্ষণে আমি তোমার জীবন থেকে অনেক দূরেই চলে যাব, আর কখনো ফিরে আসবো না। তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে দেখো। তোমাদের নতুন জীবনের জন্য আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা রইল। হিদি, রুবেল। চিঠিটা পড়ে শিলা পাগলের মতো হসপিটালের দিকে যেতে লাগলো। যেতেই দেখে ডক্টর কিছু বলছে, সে কাছে গিয়ে শুনলো। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? দেখুন, রোগীর অনেক রক্ত বের হয়েছে। এখনই রক্ত না দিলে আমরা রোগীকে বাঁচাতে পারবো না। ও নেগেটিভ রক্ত আমাদের স্টকে নেই। আপনারা যত তাড়াতাড়ি পারেন রক্ত জোগাড় করেন, নইলে আমাদের কিছু করার থাকবে না। ডক্টরের কথা শুনে সবাই অস্থির হয়ে পড়লো। তখনই আমার রক্ত ও নেগেটিভ, আমি রক্ত দিব আমার রুবেলকে। আপনার যত রক্ত লাগে আমার শরীর থেকে নেন, তাও আমার রুবেলকে বাঁচিয়ে দিন। ডক্টরের কাছে কান্না করতে করতে বলল, ঠিক আছে, আপনি চলুন আমার সাথে। এখনই রোগীকে রক্ত দিতে হবে। এরপর ডক্টর শিলাকে নিয়ে আমার পাশে একটা বেডে শুয়ে দিয়ে আমার শরীর থেকে আমার জন্য রক্ত নিল। রক্ত নেওয়ার পর আমার অপারেশন শুরু হলো। টানা 4 ঘন্টা অপারেশন হলো, আর যতক্ষণ অপারেশন হচ্ছিল ততক্ষণ মা শিলা নামাজ পড়ে আমার জন্য দোয়া করছিল। যে ডক্টর অপারেশন রুম থেকে বেরোলো তখন মা শিলা দুজনে ডক্টরের কাছে গেল। আসলে মা শিলা অপারেশন রুমের বাইরেই যায় নামাজে বসে দোয়া করছিল। মা কিছু বলার আগেই, আমার রুবেল ঠিক আছে তো? আমি কি আমার রুবেলের কাছে যেতে পারি? আসলে আসলে মানে কি হয়েছে বলুন তো আমায়। আমার ছেলের কিছু হয়েছে বলুন, আমার ছেলে ঠিক আছে তো? আসলে আমরা অনেক চেষ্টা করছি। কিন্তু কি আমার রুবেলের যদি কিছু হয় তাহলে আমি আপনাকে ছাড়বো না। ডক্টরের কলার ধরে কেঁদে কেঁদে চিৎকার করে বলল, আপনি শান্ত হন, আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আসলে আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি, কিন্তু ওনার অনেক বেশি রক্তকরণ হওয়ার কারণে আমরা কিছু বলতে পারছি না। যদি 48 ঘন্টার মধ্যে রোগীর জ্ঞান না ফিরে তাহলে সে আর কখনো চোখ খুলবে না। ডক্টরের কথা শুনে না, এটা হতে পারে না। বলেই অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে আম্মু শুধু নিজের চোখের পানি ফেলছে আর পুরনো কথা ভেবে নিজেকে ঘৃণা করছে। এভাবে চলে গেল 47 ঘন্টা, কিন্তু আমার জ্ঞান ফিরছে না দেখে সবাই কান্নাকাটি শুরু করে দিল। এক সময় ডক্টর আসলো আর আমাকে চেক করে যা বললো তাতে সবাই অবাক হয়ে গেল। আমি দুঃখিত, রুবেল আর কখনো চোখ খুলবে না। ডক্টরের কথা শুনে সবাই কাঁদতে লাগলো। আম্মুতে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল। শিলা আমার কাছে এসে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে বলল, এই পাগল, তুমি আমায় ছাড়া থাকতে পারবে? আমার কথা একটু মনে পড়ছে না তোমার? ও, তুমি তো আমায় শাস্তি দিচ্ছ তাই না?
উঠো না একবার, আমার নাম ধরে ডাকো। আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমাকে একটা সুযোগ দাও, আমি আর কখনো তোমায় কষ্ট দেব না, কখনো ভুল বুঝবো না। ওকে, তুমি আমায় মাফ করবে না তো? ঠিক আছে, তাহলে আমিও নিজেকে শেষ করে দেব। যে পৃথিবীতে তুমি থাকবে না সেখানে আমিও থাকবো না। বলে আমার বুক থেকে মাথা তুলতে যাবে, তখনই শিলা বুঝলো আমার হার্ট এখনো চলছে। তখনই ডাক্তার, আমার রুবেল বেঁচে আছে, ওর হার্ট চলছে। তারপর ডক্টর চেক করে বলল, এটা একটা মিরাকেল। আমরা তো আশায় ছেড়ে দিছিলাম। রুবেলের হার্ট কাজ করা বন্ধ করে দিছিল, কিন্তু এখন আবার হার্ট কাজ করছে। এরপর ডক্টর আমার বুকে চাপ দিতে থাকলো। একসময় আমি রেসপন্স করলাম, কিন্তু নিঃশ্বাস নিতে পারছিলাম না। কি ব্যাপার, রুবেল অক্সিজেন নিতে পারছে না কেন? এভাবে থাকলে তো রুবেল অক্সিজেনের অভাবে মারা যাবে। শিলার কথাটি শুনে বলল, আপনি সরেন, আমি ওকে অক্সিজেন দিচ্ছি। শিলার কথায় ডক্টর সরে গেল। তারপর শিলা আমার কাছে এসে সবার সামনে আমার মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিল, আর আমি অক্সিজেন পেয়ে আস্তে আস্তে নর্মাল হলাম। একসময় চোখ খুলে দেখি শিলা আমার মুখে মুখ লাগিয়ে হাওয়া দিচ্ছে। আমি চোখ খুলেছি দেখে শিলা আমার মুখে হাওয়া দেওয়া বন্ধ করলো, আর আমি ভাবছি শিলা আমায় কেন হাওয়া দিচ্ছিল, তাও আবার এভাবে। আর ওর স্বামী কোথায়? হঠাৎ এখন কেমন লাগছে বাবা? ভালো আম্মু। তারপর ডক্টর আমাকে চেক করে বললো যে আমি এখন একদম বিপদমুক্ত। এবার সবার সাথে একে একে কথা বললাম। সবার শেষে শিলা আমার কাছে আসলো, আর শিলা আমার কাছে আসতেই সবাই চলে গেল। হঠাৎ করে শিলা আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তখনই, কি ম্যাডাম, কি 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 করছেন আপনি? আপনি আমার জড়িয়ে ধরেছেন কেন? আপনার স্বামী আপনাকে আর আমাকে এভাবে দেখলে রাগ করবে। বলে যে এই শিলাকে সরে নিতে যাবো, তখনই কুত্তা, বিড়াল, হনুমান, বদমাস। আর একটা কথা বললে তোর একদিন কি আমার একদিন। আর আপনি কাঁদছেন কেন? আমি তো ঠিক কথাই বললাম। এভাবে যদি আপনার স্বামী আমাদের দেখে ফেলে তাহলে খারাপ ভাবতে পারে। আমি তো আমার হবু স্বামীর বুকেই আছি, তাহলে কে কি বলবে? মানে? আমি শুধু তোমায় ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। তাহলে বিয়েতে রাজি হয়েছিল কেন? তোমার উপর অভিমান করে জানো কত কষ্ট পেয়েছি। আমি আর কখনো তোমার উপর রাগ করব না, তোমায় ভুল বুঝবো না। প্লিজ আমায় মাফ করে দাও। হ্যাঁ, আমার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললো, আমি মাফ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। আমি তোমার সব শর্তে রাজি, বলো কি শর্ত? আমাকে 2 বাচ্চার বাবা বানাতে হবে। যা ফাজিল। বলেই আমার বুকে মুখ লুকালো। কি হলো, করবে আমায় বিয়ে আর বানাবে তোমার বাচ্চার বাবা? আমার কথা শুনে শিলা তার বাবা আর আমার আম্মুকে ডাকতে লাগলো। তারপর, আব্বু, আমি আজকেই রুবেলকে বিয়ে করব। কিন্তু মা, রুবেল তো এখনো এখানে, আগে বাড়ি যাক, তারপর বিয়ে দেই। না, আমি আজকেই করব, আর এখানেই। তুমি কি ব্যবস্থা করবে নাকি আমি করব? বিয়াই, ওরা যেহেতু চাইছে এখানেই করতে, তাহলে আপনি বরং তাই করুন। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। তারপর আমাদের হসপিটালে বিয়ে হলো। এর কয়েকদিন পর আমি বাড়ি আসলাম। আজ আমাদের বাসর রাত, তাই ঘরে দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছি। জানি না ভেতরে গেলে পাগলিটা কি করবে। কারণ এখন সে আমাকে 11টায় আসতে বলেছে এখানে, আর আমি 11টায় আসছি। এসব ভাবতে ভাবতে দরজা খুলে ভিতরে গেলাম। দরজা লাগিয়ে শিলার সামনে যেতে শিলা আমার কলার ধরে বিছানায় ফেলে দিল আর বললো, এই, তোর এত দেরি হলো কেন? সরি। শুধু সরিতে কাজ হবে না, তাহলে কি করতে হবে? আমার কোলে একটা ছোট্ট পরিয়ে এনে দিতে হবে। তাহলে তো এখন পরে আনার কাজ শুরু করতে হয়। হ্যাঁ, বলেই আস্তে শিলার ঠোঁট আমার ঠোঁট কাছে আনতে লাগলাম। একসময় দুজনের ঠোঁট এক হয়ে গেল। বাকিটা ইতিহাস। ইতিহাস জানতে চাইয়া লজ্জা দেবেন না। এভাবেই কেটে গেল 6টি বছর। এখন আমাদের একটা 5 বছরের মেয়ে আছে। হ্যাঁ, বিয়ের 1 বছরের পর আমার ম্যাডাম বউর ইচ্ছেটা পূরণ হয়। আজ সকালে আমার প্যান্ট খুঁজে পাচ্ছিলাম না, তখনই, শিলা, এই শিলা, বলো। আমার প্যান্টটা খুঁজে পাচ্ছি না, একটু দিয়ে যাও। আমি কাজ করছি, তুমি দেখো আলমারিতে রাখা আছে। আমি পাচ্ছি না, মিথ্যে কথা বললাম। এরপর রেগে মেগে শিলা ঘরে আসলো। আসতে আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এই পাগল, কি করছো? আদর। চারু, কাজ আছে। তখনই পাপড়ি আসলো। পাপড়ি আমার মেয়ের নাম। আমি কিছু দেখিনি। পাপড়ির কথাই শিলাকে ছেড়ে দিলাম আর বললাম, তাই পাক না বুড়ি, হ্যাঁ, দাঁড়াও দেখাচ্ছি বলেই পাপড়ির পেছনে দৌড়াতে লাগলাম, আর আমার পেছনে শিলা। এভাবেই কাটছে আমাদের সুখের সংসার।